প্রথম দফায় দেশব্যাপী ৭১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক। প্রহসনের নির্বাচন করে জনগণকে বোকা বানানোর চেষ্টা, অভিযোগ বিএনপির। পুনর্নির্বাচনের দাবি, আবারও সেই পুরনো মিথ্যাচার, জবাব আওয়ামী লীগের। কুড়িগ্রামে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ধর্মান্তরিত এক খ্রিস্টান মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা, কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। দেশে প্রথম জিকা ভাইরাসের রোগী শনাক্ত। দিনের বেলায় মশার কামড় থেকে থাকতে হবে সাবধান, আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্য প্রতিমন্ত্রী। লোভের বলি দিবে না কাঁধে ঝুলি। এবং কুষ্টিয়ার ছেউড়িয়ায় 5 দিন ব্যাপী লালন স্মরণ উৎসব শুরু। বাউলের চিন্তা দর্শন নিয়ে সাঁইজির মাজারে ভক্ত অনুসারীদের ভিড়। বাংলার সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি কামরুজ্জামান মামুন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে প্রথম ধাপে দেশের 36টি জেলার 712টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ভোট গ্রহণ শুরুর পরপরই 2-1টি জায়গায় ভোট কেন্দ্র দখলের চেষ্টা ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে 2 সদস্য প্রার্থীর সমর্থকদের তুমুল সংঘর্ষ হয়। এ সময় কেন্দ্রে ভাঙচুরও করা হয়। এদিকে দক্ষিণ জয়নগর ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় বাধা দিতে গেলে পুলিশসহ 3 জন গুলিবিদ্ধ হন। এদিকে বোরহানউদ্দিন উপজেলার সাতরা ইউনিয়নেও ব্যালট বাক্স ছিনতাই ও ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 20 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এছাড়া জাল ভোট ও কারচুপির অভিযোগে পশ্চিম ইলিশা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও কাচিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি প্রার্থী ভোট বর্জন করেন। সমর্থকদের ভিতরে সাময়িক উত্তেজনা এবং তাদের ভিতরে কিছু মারামারি হয়েছে। সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে 2 সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে অন্তত 6 জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নেও সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হন। পটুয়াখালীর চাকামাইয়া ইউনিয়নের একটি কেন্দ্রে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ব্যালট বাক্স ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে তারা। গুলিবিদ্ধ হন 2 জন। ব্যালট ছিনতাই ও কেন্দ্র দখলকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নে ভোট গ্রহণ শুরুর পরপরই বন্ধ হয়ে যায়। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমরা ভোট গ্রহণ সাময়িক স্থগিত করি। সাতক্ষীরার কুমিরা ইউনিয়নের ভাগবা ভোট কেন্দ্র দখলের চেষ্টার সময় দুপক্ষের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। বরগুনা সদর উপজেলার 9 নম্বর বালিয়াতলী ইউনিয়নে ব্যালট ছিনতাইয়ের সময় 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছেন। এছাড়া কক্সবাজার, মুন্সিগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, মাদারীপুর, ঝিনাইদহ, পাবনা ও শেরপুরের বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ হয়। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। এদিকে দেশের অন্যান্য জায়গায় শান্তিপূর্ণভাবে প্রথম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 8টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ শেষ হয় বিকেল 4টায়। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের রিপোর্টার তানির মেহেদি, তারিকুজ্জামান শিমুল ও ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকার দোহারে 5টি ইউনিয়ন পরিষদের 53টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কিছু কিছু কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ করেছেন ভোটাররা। 5টি ইউনিয়নে প্রায় 88,000 ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন 46,000।
সকালে খুলনার ৬৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের লাইন। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নিরিবিলি পরিবেশ, অনেকটাই আনন্দমুখর, ভালোই লাগতেছে। আমি জীবনের প্রথম ভোট দিচ্ছি, আমার দ্বারা ঈদের চেয়ে বেশি খুশি লাগতেছে। হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আমরা ভোট দিচ্ছি, কোনো শান্তিপূর্ণভাবে, কোনো অসুবিধে নাই। খুব শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আশা করি সুষ্ঠুভাবে আমার ভোট সম্পন্ন করে আমি আমার কেন্দ্রে ফিরে যাব। কুমিল্লার কেন্দ্রগুলোতে সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। সকালে ভোটারদের উপস্থিতি একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। প্রথম ধাপে এই জেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেটের ৮টি ইউনিয়নের চিত্রও ছিল একই রকম। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। প্রথমবারের মতো দলীয় নির্বাচন নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। ময়মনসিংহে কোনো বিশৃঙ্খলা ছাড়াই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসারের পাশাপাশি দায়িত্ব পালন করেছে র্যাবের স্ট্রাইকিং ফোর্স। প্রথম ধাপে ময়মনসিংহে 10টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 46 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বরিশাল, রংপুর সহ দেশের 36টি জেলার 712টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তাসমিন আফরোজ, সময় সংবাদ। দর্শক, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনার খবর জানাতে এই মুহূর্তে কুমিল্লার জাফরগঞ্জ ইউনিয়নে আছেন সহকর্মী তানিন মেহেদি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন, মামুন, বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত ভোট গণনা চলছে। আমরা ঘণ্টাখানেক আগে আমি জাফরগঞ্জ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে ছিলাম এবং সেখানে যেমনটি বলছিলাম যে সেখানে ঘণ্টাখানেক পরে অর্থাৎ 4টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর 5টার দিকে কিন্তু বুথগুলো থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হয় এবং তখন দেখেছিলাম যে ব্যালট বাক্স থেকে ব্যালট পেপারগুলো বাছাই করা হচ্ছিল। এবং এই মুহূর্তে আমি জাফরগঞ্জ ইউনিয়নের অন্য একটি ওয়ার্ডে রয়েছে, 4 নম্বর ওয়ার্ডে, এবং সেই ওয়ার্ডটিতে এখনো আমরা দেখেছি যে এখানকার যে অফিস কক্ষ রয়েছে সেই অফিস কক্ষটির ভেতরে কিন্তু ব্যালট পেপার গণনা চলছে। যদিও আমি এখানে প্রথমে আসার পরে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম যে সেই ব্যালট পেপার গণনার ছবিটি যাতে দেখানো যায়। প্রথমে তিনি অনুমতি দিলেও কিন্তু পরবর্তীতে তিনি এখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে নিয়োজিত যে পুলিশ কর্মকর্তা তার নির্দেশে এবং তার অনুরোধের কারণে কিন্তু ছবি দেখাতে নিষেধ করেন, যে কারণে আমাদেরকে বাইরে থেকে আসলে দেখাতে হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে অফিস কক্ষটি এবং আনসার সদস্য যারা রয়েছেন তারা এখানে পাহারায় রয়েছেন এবং এই কক্ষটির ভেতরেই মূলত ভোট গণনা চলছে। এবং আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাকে যেটি বলেছেন যে এই ওয়ার্ডটিতে এবং অর্থাৎ এই কেন্দ্রটিতে প্রায় 2100 ভোটার রয়েছেন এবং 2100 ভোটারদের মধ্যে প্রায় 2000 ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। যদিও এখন পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি এবং তিনি আমাদেরকে যেটি বলেছেন যে প্রায় অর্ধেকের মতো ভোট গণনা শেষ হয়ে গেছে, অর্থাৎ চেয়ারম্যান প্রার্থীদের যে ব্যালট পেপার সেগুলো বাছাই করা হচ্ছে। পাশাপাশি এখানকার যে ইউপি সদস্য ও প্রার্থী যারা রয়েছেন, ইউপি চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি সংরক্ষিত মহিলা আসনে আরো 8 জন রয়েছেন। তো এই মুহূর্তে আসলে উৎসুক জনতা কিন্তু ভোট কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন এবং তারা অপেক্ষা করছেন তাদের পছন্দের প্রার্থী বিজয়ের জন্য এবং একটি ঘোষণার জন্য কখন নাগাদ আসলে এখানকার যে নির্বাচনী কেন্দ্রের রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার ঘোষণা করবেন যে চেয়ারম্যান এই কেন্দ্রটি থেকে চেয়ারম্যান প্রার্থী কে বিজয়ী হয়েছেন এবং পাশাপাশি ইউপি সদস্য কে নির্বাচিত হয়েছেন। এবং এই জন্য মূলত উৎসুক জনতা আসলে ভিড় করেছে তারা আসলে সেই মুহূর্তটির জন্য। এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু এখানে নিরাপত্তার ব্যবস্থার জন্য তারা বেশ তৎপরতা চালিয়ে যাচ্ছেন, এমনটি আমরা দেখেছি। মামুন, আরেকটি বিষয় জানিয়ে রাখছি শেষ মুহূর্তে যে দেবিদ্বার উপজেলায় 13টি ইউনিয়ন রয়েছে এবং যার মধ্যে 12টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা বলেছিলাম সকালে যে বড়কামতা ইউনিয়ন যেটি রয়েছে সেই বড়কামতা ইউনিয়নের যিনি আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তিনি কিছুদিন আগে মারা যাওয়ার কারণে সেই জায়গায় বড়কামতা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনটা আপাতত স্থগিত রয়েছে। যদিও সেখানে আমরা দেখেছি যে ইউপি সদস্য এবং সংরক্ষিত আসনে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো মামুন, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা এখানকার সব শেষ খবর। দর্শক,
দর্শক, কুমিল্লার জাফরগঞ্জ ইউনিয়ন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তানির মেহেদী, জানাচ্ছিলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর। প্রথম দফার নির্বাচনে খুলনা বিভাগে আজ 574টি ইউনিয়ন পরিষদ সম্পন্ন হচ্ছে ভোট গ্রহণ। নির্বাচনী পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে খুলনা স্টুডিওতে যোগ দিয়েছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মমিনুল ইসলাম। জনাব মমিনুল, আপনাকে স্বাগত। প্রথমে আপনার কাছে জানতে চাইব, নির্বাচনী এলাকাগুলোর পরিবেশ কেমন দেখছেন আপনারা? ভোট কতটা নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে বলে আপনি মনে করেন? আর এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি কি সন্তোষজনক ছিল কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বাংলাদেশের সমস্ত নির্বাচনের পর্যবেক্ষণ করে থাকে। এবারেও ইউপি নির্বাচনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা জেলা শাখা খুলনা জেলার 9টি উপজেলা পর্যায়ের ইউপি নির্বাচন পর্যবেক্ষণ টিম তারা ভোরের থেকে তাদের নির্বাচনী পর্যবেক্ষণ কার্যক্রমে ব্যস্ত ছিল। বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষকদের তথ্য মোতাবেক আমার কাছে মনে হয়েছে এবং আমরা যেটা পেয়েছি যে নির্বাচনী এলাকার সমস্ত কেন্দ্রেরই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং একই সাথে আমরা দেখেছি প্রত্যেকটা কেন্দ্রে নির্বাচনী পরিবেশ খুব সুষ্ঠু ছিল, ভালো ছিল এবং নির্বাচনী এলাকার 400 গজের মধ্যে কোনো রকম প্রার্থীর প্রচারণা বা তাদের কোনো সরঞ্জামাতে আমরা লক্ষ্য করিনি। একই সাথে আমরা লক্ষ্য করেছি যে নির্বাচনী এলাকায় প্রত্যেকটা কেন্দ্রে বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি, এইটা আসলে বাংলাদেশের ইতিপূর্বে নির্বাচনের আমার মনে হয় যে এই পরিমাণ নারীরা ভোরের থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার ব্যাপারটা আসলেই মানুষের মনে ভোট প্রয়োগের একটা প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমরা মনে করেছি। আমরা আরো দেখেছি যে নির্বাচনী এলাকায় প্রতিবন্ধী বৃদ্ধা বা নারীদের তাদেরকে যেভাবে তাদের ভোট প্রয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা হয়েছে এবং যে পরিবেশ তৈরি করা হয়েছে, এইটা আসলেই আমি মনে করি নির্বাচন কমিশনের একটা উল্লেখযোগ্য সাফল্য বলে আমি মনে করি। আমরা আরো দেখেছি যে নির্বাচনী এলাকায় কোন রকম, বিশেষ করে আমি খুলনা জেলার 9টি উপজেলার কথা বলবো, যে এই উপজেলা পর্যায়ের প্রত্যেকটা কেন্দ্রে মোটামুটি শান্তিপ্রিয়ভাবে ভোটাররা ভোট প্রয়োগ করেছে। কোন রকম বিশৃঙ্খলা, আমার মনে হয় যে বড় ধরনের কোন রকম বিশৃঙ্খলা আমরা দেখি নাই। আমরা আরো দেখেছি যে নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রের পুলিং এজেন্ট বা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, তারা যে আন্তরিকতার পরিচয় দিয়েছে, আসলে এইটা আমার মনে হয় যে ইতিপূর্বে সকল নির্বাচনের সাফল্যকে হার মানিয়েছে বলে আমি মনে করি এবং এইটা আন্তর্জাতিক পর্যায়ে এই নির্বাচনটা একটা মডেল হিসাবে থাকবে বলে আমি আমার নির্বাচনী পর্যবেক্ষকদের মতামতের পরিপ্রেক্ষিতে মনে করি যে এইটা একটা সাফল্য বয়ে আনবে এবং আগামী দিনের পথ চলায় একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমি মনে করি। আমার সংস্থা মনে করে যে নির্বাচনী এলাকার যে পরিবেশ তৈরি করেছে, এটা একমাত্র নির্বাচন কমিশন সহ প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট এবং নির্বাচন কমিশনারের সকল পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিক সাফল্য, আন্তরিকতা, একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নির্বাচনী কাজে তাদের ওখানে নিয়োগ ছিলেন, তারাও তাদের সাফল্য অর্জন করেছে বলে আমি মনে করেছি এবং তারা তাদের নির্বাচনী এলাকায় কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোন রকম কোন প্রার্থীর হয়রানির, প্রার্থী বা প্রার্থীর এজেন্ট বা ভোটারদের কোন রকম হয়রানি না হয় সেই ব্যাপারে তারা সজাগ ছিলেন এবং তারা তাদের শান্তি বজায় রেখেছেন নির্বাচনী এলাকায়। আমি আরো মনে করি যে আমরা অবশ্যই আগামীকালকে আমরা এই ব্যাপারে একটা সংবাদ সম্মেলন করব নির্বাচনী এলাকায় নির্বাচনী পরিবেশ সম্পর্কে এবং আপনি জেনে খুশি হবেন যে এবারের নির্বাচনে প্রায় ম্যাক্সিমাম কেন্দ্রেই 60-এর নিচে না, 60-এর ওপরে 60, 65, 70, 75, 85, 80 এইরকম পার্সেন্টেজ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এইটা ইতিপূর্বে আমার মনে হয় যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা সাফল্য বয়ে এনেছে বলে মনে করি। আমি আরো মনে করি যে নির্বাচনী এলাকায় যাতে
পরবর্তীতে আজকের এই নির্বাচন একটা মডেল হিসাবে ধরে নিয়ে পরবর্তী সকল নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দর স্বচ্ছতা বয়ে আনে সেই ব্যাপারে নির্বাচন কমিশনার আজকের যে ভূমিকা রেখেছেন এই ভূমিকা যেন পরবর্তী নির্বাচনে তারা প্রয়োগ করেন এবং তারা সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেন। থ্যাংক ইউ। জনাব মমিনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনার নির্বাচনী পরিস্থিতি নিয়ে আমাদের খুলনা স্টুডিওতে এসে আমাদেরকে সেখানকার নির্বাচনী পরিস্থিতি জানাচ্ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মমিনুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বিকেলে রাজধানী নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন। এ সময় সিইসি বলেন, যেসব জায়গায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেফিনেটলি গ্রহণযোগ্য হয়েছে, কেননা আপনি হিসেব করবেন ৬,৫০০ কেন্দ্র, তার মধ্যে আপনারা দেখিয়েছেন লম্বা লম্বা লাইন, সুন্দর ভোট হয়েছে। আপনাদের প্রতিনিধিরা বলেছে যে কোনো কমপ্লেন নাই, খুব সুন্দর ভোট হয়েছে। ভোটারদেরকে বলতে দিয়েছেন, তারা বলে গেছেন, সেটাও আমরা প্রত্যক্ষ করেছি। হ্যাঁ, আবার অ্যাট দি সেম টাইম এই যে কতগুলি কেন্দ্র বন্ধ করেছি বললাম, সেগুলি বন্ধ করতে হলো কেন? নিশ্চয়ই সেখানে অঘটন হয়েছে যার জন্য বন্ধ করতে হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ডেফিনেটলি আমরা ব্যবস্থা নিব। দলীয় সরকার এবং দলীয় নির্বাচন কমিশনের অধীনে প্রহসনের নির্বাচন করে জনগণ এবং বিশ্বকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়া পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলে জানান তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচনের প্রতিপক্ষকে হটাতে নির্বাচনী সহিংসতা আর আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হয়েছে। দলীয় সরকারের অধীনে এবং দলীয় নির্বাচন কমিশনের অধীনে কখনোই কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। আপনারা জানেন যে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীহীন নির্বাচন হয়েছে। এইবার প্রথম 96টা ইউনিয়ন পরিষদে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। এই প্রহসনের নির্বাচন তারা করছে এবং এটাকে আজকাল অনেকেই এটাকে আখ্যা দিচ্ছেন দিস ইজ দ্য ইলেকশন প্রজেক্ট, একটা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তারা নির্বাচন দেখিয়ে তারা আসলে জনগণকে এবং পুরো বিশ্ববাসীকে বোকা বানাতে চায়। প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে শতভাগ প্রশ্নবিদ্ধ উল্লেখ করে অন্তত 50টি ইউনিয়নে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে দলটির পক্ষ থেকে এই দাবি জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান। 713টি কেন্দ্রের ইউনিয়নের মধ্যে অধিকাংশই কারচুপি হয়েছে। নির্বাচন কমিশন একটা এক্সাম্পল ক্রিয়েট করুক, সেটা হচ্ছে 50টি হলো এই ইউনিয়নের নির্বাচন বাতিল করে তা প্রমাণ করুক যে আমরা আসলেই নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ভিত্তিহীন ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহুল আলম লেলিন। বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাবে তার ব্যক্তিগত কার্যালয়ের সময় সংবাদকে প্রতিক্রিয়া জানান তিনি। এ সময় বিএনপিকে জনবিচ্ছিন্ন দাবি করে তিনি বলেন, নিজের দলের দুর্বলতা ঢাকতেই এসব অভিযোগ করছে বিএনপি। তৃণমূল পর্যায়ের একটা নির্বাচনকে তারা প্রহসন বলে তারা আসলে এই নির্বাচনে তারা তাদের যেই অনিবার্য পরাজয় সেটা কি তারা ঢাকা দেওয়ার জন্য, আড়াল দেওয়ার জন্য এই সকল ভিত্তিহীন প্রলাপ বকছে। ভারতের পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে ভালো প্রক্রিয়ায় স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। আওয়ামী লীগের প্রয়াত নেতা জিল্লুর রহমান স্মরণে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় হাসান মাহমুদ আরো বলেন, কোন নিয়মের তোয়াক্কা না করে দলীয় কাউন্সিল করে বেগম জিয়াকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে, যা গণতন্ত্র বিরোধী। বাংলাদেশে এখন যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, অতীতের স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে অনেক সুষ্ঠু নির্বাচন হচ্ছে।
পাশের বাড়ি পশ্চিমবাংলার চেয়েও অনেক সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের আগে নেতা নির্বাচন আর কাউন্সিল অধিবেশন করে চেয়ারপারসনকে মোটামুটি সম্রাজ্ঞীর ক্ষমতা দেওয়া। সুতরাং যারা এই ধরনের চর্চা করে তাদেরকে দিয়ে দেশের কোনো উন্নতি সম্ভবপর নয়। কুড়িগ্রামে হোসেন আলী নামে ধর্মান্তরিত এক খ্রিস্টান মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে শহরের মোগলবাসা সড়কে নৃশংস ঘটনা ঘটে। তিনি অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন এবং তার কোনো শত্রু ছিল না বলে জানিয়েছে তার পরিবার। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। কুড়িগ্রাম থেকে মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, রবিউল ইসলামের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। আমার বাবা একজন সহজ সরল মানুষ, সে খ্রিস্টান ধর্ম পালন করে, কিন্তু তার কোনো শত্রু ছিল না। কিন্তু কারা এসব তাকে মারলো তার আমি উপযুক্ত বিচার চাই। বাবার মৃত্যুতে শোকে স্তব্ধ নাসিমা এভাবেই দাবি করছিলেন হোসেন আলীর হত্যার বিচারের। এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো আজও ভোরে গড়ের পাড় এলাকার নিজ বাসা থেকে প্রাতঃ ভ্রমণে বের হন হোসেন আলী। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আশপাশ থেকে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আমার সাদা সাদা স্বামী কি জন্য মারল আমি এই বিশেষ আমার বাবুকে মারল রে। একটা আগবার চেষ্টা করে আমাকে ধাওয়া রাম দেয় ওটা বুঝতে পারিনি। ধাওয়া করলে আমি যখন বাঁচাবার চেষ্টা করি নিজের জানকে, গেট ভাঙি যখন ভিতরে ঢুকছে না পিছনে একটা আওয়াজ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে এখনো হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি তারা। তিনি একজন মুক্তিযোদ্ধা, ফ্যামিলি প্ল্যানিং এর ইন্সপেক্টর ছিল। সকালবেলা মর্নিং ওয়াক করছে এমন সময় রাস্তার উপরে মার্ডার হয়েছে, বিষয়টা আমরা দেখছি। হোসেন আলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের একজন অবসরপ্রাপ্ত পরিদর্শক ছিলেন বলে জানিয়েছে পরিবার। সময় সংবাদ, কুড়িগ্রাম। বাংলার সময় আরো থাকছে। ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। মামলায় দুই আসামির নাম না নেয়ায় হতাশ পরিবার, পুলিশের অস্বীকার। বাংলাদেশে প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। এ ভাইরাসে সংক্রমণের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। 1947 সালে আফ্রিকার দেশ উগান্ডায় প্রথম একটি বানরের দেহে এবং 1952 সালে নাইজেরিয়ায় প্রথম মানবদেহে জিকা ভাইরাস শনাক্ত করেন গবেষকরা। এ পর্যন্ত প্রায় 23টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এ কারণে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বেই সতর্ক অবস্থা ঘোষণা করে। এরপরেই দেশের বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেয়ার পাশাপাশি বাংলাদেশে জিকা ভাইরাস শনাক্তকরণে নানা পদক্ষেপ নেয় সরকার। এরই মধ্যে দেশে এই ভাইরাসে প্রথম আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। টেস্ট করে দেখা গেছে জিকা ভাইরাসের উপস্থিত রয়েছে একটি মাত্র ব্লাড স্যাম্পলে। পৃথিবীর অন্য কোনো দেশে উনি যায় নাই, উনি চিটং এর বাসিন্দা। এ সময় তিনি অন্তঃসত্ত্বা মায়েদের সতর্ক থাকারও আহ্বান জানান। জিকা ভাইরাসটি এমনি কোনো প্রাণঘাতী কোনো ভাইরাস নয়। যদি গর্ভবতী মাকে জিকা ভাইরাস আক্রান্ত মশা কামড়ায় তাহলে পরে সেই শিশুর উপরে জিকা ভাইরাসের একটি বিশেষভাবে সেখানে এফেক্ট করে। সেই জন্য গর্ভবতী মায়েদেরকে বিশেষ করে মশার কামড় থেকে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে। আইইডিসিআর এর পরিচালক ডক্টর মাহমুদুর রহমান বলেন, চট্টগ্রামে 2014 সালের মে থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর নেয়া রক্তের নমুনা পুনরায় পরীক্ষার মাধ্যমেই আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। 1000-এর উপর স্যাম্পল, তাদের উপরে আমরা টেস্ট করে আমরা একটা মাত্র চিকেনগুনিয়া পজিটিভ পাওয়া গেছে। আক্রান্ত এই ব্যক্তি সুস্থ রয়েছেন এবং এই ভাইরাস সংক্রমণের এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান আইইডিসিআর এর এই পরিচালক। 67 বছর বয়সের একজন পুরুষ, দেশের বাইরে কোথাও যান নাই, উনি ভালো আছেন এবং ওনার পরিবারের সদস্যরা কেউ আক্রান্ত হন নাই। এদিকে জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার আজিজুর রহমান সিদ্দিকী।
বিকেলে চট্টগ্রামে তার নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরো জানান, এই ভাইরাসে আক্রান্ত হলে কারো মৃত্যু হয় না। পৃথিবীতে আজ পর্যন্ত জিকা ভাইরাসে একটা মানুষও মারা যায়নি এবং এই জীবাণুটা ভাইরাসটা আমাদের শরীরে যে 5টা প্রধান অঙ্গ রয়েছে, মস্তিষ্ক, হার্ট, ফুসফুস, লিভার, কিডনি এবং রক্তনালী, এগুলার একটাকেও আক্রান্ত করে না। আরো একটা আতঙ্কের বিষয়, এটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে ছড়ায় না। এটা হচ্ছে নন কমিউনিকেবল, শুধুমাত্র এডিস মশা দিয়ে এটা ছড়াইতে পারে। সুতরাং আপনাদেরকে প্রথমেই আমার ব্রিফিং দিচ্ছি যে আপনারা আতঙ্কিত হবেন না, শুধুমাত্র এডিস মশা থেকে কিভাবে মুক্ত থাকা যায় সেটার জন্য সচেতন হন। আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গ। বরিশালে প্রথম দফায় 271টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনী পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে বরিশাল স্টুডিওতে যোগ দিয়েছেন ফ্রি ইলেকশন মুভমেন্ট ফেমার সাধারণ সম্পাদক এনায়েত হোসেন চৌধুরী। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। জনাব এনায়েত, আপনাকে স্বাগত জানাচ্ছি। বরিশালের নির্বাচনী পরিবেশ কেমন ছিল? আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সন্তোষজনক ছিল বলে আপনি মনে করেন? জি, বরিশালে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা পূর্ব প্রস্তুতি হিসেবে গতকালকে এখানকার ডিএসি সাহেব যে প্রেস কনফারেন্স করে যে কথাগুলো বলেছিলেন, আমরা আজকে সকালবেলা প্রত্যুষ থেকে সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেরেছি, আমরা পেয়েছি, সেটির আভাস পেয়েছি। সকাল 8টায় যখন নির্বাচন শুরু হলো, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো ছিল, যে যার দায়িত্ব পালন করেছে। কিন্তু এই দৃশ্যটা পাল্টে যায় সকাল 9টা থেকে আরম্ভ করে এক এক জায়গায় এক এক রকমভাবে এই দৃশ্যটা পাল্টে যেতে থাকে। অর্থাৎ একের পর এক ভায়োলেন্সগুলো আসে এবং সেখানে মনে হয় যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সকালবেলাটায় যেভাবে ছিল সেইভাবে যদি তারা একেবারে একটু আলসেমিতে না গিয়ে শক্ত থাকতো, তাহলে এই সুযোগগুলো আসতো না। 12টার পরে কিন্তু অনেক জায়গায় ভায়োলেন্স হচ্ছে। ধরেন আমি সদর এলাকার কথাই বলি, এখানে সকাল 9টায় আপনার রায়পাশা করাপর ইউনিয়নে পপুলার স্কুলে 300 ব্যালট ছিনতাইকালে বিশাল একটা ঘটনা ঘটেছে। সেখানে নির্বাচনটা ওই সময় থেকেই বন্ধ রয়েছে। এরপরে ওই একই ইউনিয়নে আবার আপনার মঙ্গলহাটা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানেও কিন্তু ঝইঝামেলা শুরু হয়েছে 10টার দিকে। এরপরে ঝামেলা চলতে থাকলো, 12টা থেকে ওটার নির্বাচনটা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। কটুরাকাঠিতে হয়েছে। এরপরে চরকাউয়া ইউনিয়নে আরেকটি ভীষণ ঘটনা ঘটেছে, পূর্ব কর্ণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানটায় পুলিশের কিন্তু কয়েক রাউন্ড গুলি ছুটতে হয়েছে, ফাঁকা গুলি এবং রাবার বুলেট ছুটতে হয়েছে। এবং এক্ষেত্রে 2 জন পোলিং অফিসার এবং 4 জন আনসার তারা কিন্তু আহত হয়েছেন এই ঘটনায়। সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি যে বলবো যে সকালের দিকটায় তারা যেভাবে তৎপর ছিলেন, শক্ত ছিলেন, একটু রিল্যাক্স যদি তারা না হতেন, আলসেমি ভাবটা যদি তারা না দেখাতেন, তাহলে হয়তোবা এই বিষয়গুলোকে এড়ানো যেত। এ পর্যন্ত বরিশাল জেলায় আপনার প্রায় ধরেন 50টার মতো কেন্দ্র এভাবে স্থায়ীভাবে নির্বাচন সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যে সদর এলাকার মধ্যেও কিন্তু প্রায় 2 থেকে 3টি কেন্দ্র এইভাবে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে একটু বলবো রাজনৈতিকভাবে যারা সরকারি দলের সমর্থক, তারা যেন সবসময় একটু সুযোগগুলো তাদের জন্য যেন একটু বেশি বেশি মনে হয় আর কি। যে ক্ষেত্রেই পুলিশের তৎপরতা দেখেছি, তৎপরতাটা যেন কোথাও কোথাও এক পেশে মনে হয়েছে, অর্থাৎ বুঝে সুঝে তাদের তৎপরতাটা কাজ করছিল। যে কারণে বরিশালের যে ইউনিয়নগুলোতে যথাযথ নির্বাচন হয়েছে সেখানে যেমন মানুষ তৃপ্ত হয়েছে, খুশি হয়েছে, আবার যেখানে যেখানে এই বিষয়গুলোকে একটু পক্ষপাতিত্ব করা হয়েছে সেখানে কিন্তু কোনো না কোনো ঝইঝুট হয়েছে। এটা ছিল নির্বাচনের। জনাব এনায়েত হোসেন, ভোট দেওয়ার হার কেমন ছিল? নারী পুরুষ ভোটারের উপস্থিতি কেমন আপনি দেখেছেন? হ্যাঁ, সেটা কিন্তু খুব ভালো। সকালের দিকটায় সকাল 8টায় লাইনে প্রচুর নারী ছিল এবং প্রচুর পুরুষ ভোটারও ছিল। 9টা, 9:15 আপনার মনে করেন কালকে কোথাও কোথাও রাত্রেবেলা এক পশলা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরেও সকালবেলা কিন্তু উপস্থিতির হারটা খুবই ভালো ছিল। স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে ছিল এবং বাড়ির আঙ্গিনায় কাছাকাছি এলাকায় ভোটের কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতিও ছিল। কিন্তু এই উপস্থিতিটা
এই ঝইঝুটগুলোকে যদি এড়ানো যেত তাহলে কিন্তু যারা 11টা 12টার দিকে যেসব মহিলারা বা পুরুষেরা কাজ ছেড়ে ভোট কেন্দ্রে আসে তাদের এই স্রোতটা ঠিক থাকতো। এই স্রোতটা কিন্তু 11টা 12টার পরে অনেক অনেক জায়গায় মেলান হয়ে গেছে, মানে সেভাবে আর স্রোতটা থাকেনি। তারপরে বলবো ভোটাররা ভোট দেওয়ার আগ্রহ নিয়েই কেন্দ্রে এসছেন। যেই এলাকায় ভোটগুলো সুষ্ঠু হয়েছে, সুচারুভাবে সম্পন্ন হয়েছে, সেখানে সাধারণ মানুষ কিন্তু তাদের ইচ্ছে অনুযায়ী ভোট প্রয়োগ করতে পেরেছেন। জনাব এনায়েত হোসেন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথম দফায় বরিশালে 271টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের বরিশাল স্টুডিওতে যোগ দিয়েছিলেন ফ্রি ইলেকশন মুভমেন্ট ফেমার সাধারণ সম্পাদক এনায়েত হোসেন চৌধুরী। আমরা সরাসরি কথা বলছিলাম তার সঙ্গে। প্রথম ধাপে দেশের 36টি জেলার 712টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল 8টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলেছে বিকেল 4টা পর্যন্ত। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর পলাশ উপজেলার 2টি ইউনিয়নে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নেন ভোটাররা। এর মধ্যে নারী ভোটারের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। তবে দুপুরে ব্যালট পেপার ছিনতাই ও হামলার অভিযোগ এনে গজারিয়া ও ডাঙ্গা ইউনিয়নের ভোট বর্জন করেন 2 চেয়ারম্যান প্রার্থী। দিনাজপুরের হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার 7টি ইউনিয়নে দিনভর ছিল উৎসবের আমেজ। কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। যশোরের মনিরামপুরের রোহিতা ইউনিয়নে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। উৎসবমুখর পরিবেশে তারা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তবে বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটাররাও দলে দলে ভোট দিতে আসেন। কুষ্টিয়ায় 11টি ইউনিয়নে 101টি ভোট কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত বিরামহীনভাবে চলে ভোট গ্রহণ। জেলায় নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 6টি ভ্রাম্যমাণ টিম এবং র্যাব বিজিবির টহল লক্ষ্য করা গেছে। এছাড়া পঞ্চগণ, নেত্রকোনা, ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এদিকে দেশের অন্যান্য ইউনিয়ন পরিষদগুলোতেও চলছে ভোট গণনা। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার 9টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে জড়ো হতে থাকেন ভোটাররা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেন তারা। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার 7টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নারী ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রগুলোতে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার 5টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পেরে খুশি সাধারণ ভোটাররা। এছাড়া নেত্রকোনা সহ দেশের অধিকাংশ এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বাংলার সময় আরো থাকছে। নজরদারি বাড়ায় ইয়াবা পাচারের কৌশল পাল্টেছে টেকনাফ সীমান্তের চোরা কারবারিরা। সমন্বিত উদ্যোগের অভাবেই বন্ধ করা যাচ্ছে না পাচার, দাবি বিজিবির। প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে 5ম শ্রেণীর ছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটে সেলিমের বিরুদ্ধে। শিশুটি এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি শিশুটির মা ঘটনার সাথে জড়িত 3 জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ 2 জনের নাম এজাহার থেকে বাদ দিয়ে একজনকে আসামি করে মামলা নেয় বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে। 2015 সালের জানুয়ারি মাসে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের এক শ্রমিকের 14 বছরের শিশু কন্যার সাথে মোবাইলে সম্পর্ক গড়ে তোলে পাশের চণ্ডীপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে সেলিম। এরপর শিশুটিকে নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে। সম্প্রতি শিশুটির অস্বাভাবিক চলাফেরা দেখে তার বাবা মা চিকিৎসকের শরণাপন্ন হলে ধরা পড়ে মেয়েটি 7 মাসের অন্তঃসত্ত্বা। সবশেষ গত 14 মার্চ সন্ধ্যায় শিশুটির বাড়িতে ঢুকে আবারও ধর্ষণের চেষ্টা করলে এলাকাবাসী সেলিমকে হাতে নাতে ধরে ফেলে। তবে প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় সেলিমকে ছাড়িয়ে নিয়ে যায় তার বাবা। আমার সাথে অনেক কথা কয় আমার সাথে সম্পর্ক করে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। কইছে হলে তো বিয়ে কর্ম তুই আমার সাথে ভালোবাসা করলে পান তো হলে তুই যদি কয়া দিস তোর বাম্মা হোক তাহলে হলে তোকে জব কর্ম চাকরি দেখাচ্ছে। চিৎকার শুনে আমরা চলে আসি। চলে আসার পর
ওই ছেলেম তখন হচ্ছে ওর বাড়িতে ফোন করার পরে জাপু নাম আর গিয়াসুদ্দিন নাম ওরা কয়েকজন আসে, মোটরসাইকেল নিয়ে আসে, আমাদেরকে মারপিট করে কারাকারি করে জোরাজোরি করে সেলিমকে নিয়ে চলে যায়। এই মেয়েটার এই যে 7 মাস গর্ভবতী আর 3 মাস বা 2 মাস পরে আর বাচ্চা হবে, এই বাচ্চাটার কি হবে? এর পিতৃ পরিচয় কোথায় পাবে? শিশুটির মা গত 16 মার্চ গাইবান্ধা পুলিশ সুপারের শরণাপন্ন হলে তিনি গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন, কিন্তু তিনি সেলিম সহ ঘটনার সাথে জড়িত 3 ব্যক্তিকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় এজাহার করতে গেলে পুলিশ শুধুমাত্র সেলিমকে আসামি করে মামলা নেয়। জাপু আর এই গিয়াসউদ্দিনের এই নিয়ে আমি 3টে আসামি দিছি। এসপি সাহেবের সাথে আমি কথাবার্তা করে থানায় দিছি। থানায় ওসি সাহেব এখন আমাকে বলতেছে যে না, আসামি একটাই হবে। এখান থেকে নিয়ে এসে আমাকে শার্টের কলার ধরে এমনভাবে বসে আমাদের 3টা পর্যন্ত থানা থেকে বাইরে হতে দেয়নি। অভিযুক্ত সেলিমকে তার বাড়িতে পাওয়া যায়নি, তবে তার মা ঘটনাটির আংশিক সত্যতা স্বীকার করেছেন। অবশ্য পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা হয়তো অল্প একটু সত্য আর সবই মিথ্যে। আমার ছেলে বলতেছে যে আমি সেই দিন যেদিন আমাকে ধরছে ওই দিনে আমাকে ডাকা হয়েছে, গেছি, আমাকে ধরছে, এই পর্যন্ত জানি আমি ওই মেয়ে কোনোদিন দেখিনি। এই মামলার একমাত্র আসামি সেলিম মিয়া, তাকে আমরা গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালাই এবং অভিযান অব্যাহত আছে। ইনশাআল্লাহ আমরা শীঘ্রই তাকে গ্রেপ্তার করতে পারবো। অন্তঃসত্ত্বা শিশুটি গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর সিংহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীর ছাত্রী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মিয়ানমারে আদিবাসী 11 তরুণীকে পাচারের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শিক্ষার নামে 11 তরুণীকে মিয়ানমারে পাচারের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। গত জানুয়ারি মাসের শুরুর দিকে বোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে 11 তরুণীকে অনাথ আশ্রমে রাখার কথা বলে মিয়ানমারে পাচার করে 2 বৌদ্ধ ভিক্ষু। এই ঘটনায় প্রায় 2.5 মাস পর গত শনিবার তাদের উদ্ধার করা হয়। বিশ্বকাপে তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ক্রিকেট তারকা তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণার তীব্র প্রতিবাদ জানায়। এ সময় বক্তারা এই বিষয়টি নিয়ে আইসিসি প্রহসন করছে বলে অভিযোগ করেন। মানববন্ধন শেষে ক্যাম্পাসে একটি মৌন মিছিল বের করা হয়। টেকনাফ সীমান্তে নজরদারি বাড়ায় ইয়াবা পাচারে কৌশল পাল্টেছে চোরাকারবারিরা। নাফ নদীতে না এসে বড় চালানগুলো এখন মিয়ানমার থেকে সাগর পথে সরাসরি চলে আসে কক্সবাজার, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ কিংবা খুলনায়। অবশ্য পিছিয়ে নেই স্থল পথেও। বিজিবি বলছে সমন্বিত উদ্যোগ না থাকার কারণে ইয়াবা পাচার বন্ধ করা যাচ্ছে না। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমার থেকে চোরাই পথে বাংলাদেশে ইয়াবা পাচারের ঘটনা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র কক্সবাজারের টেকনাফ হয়ে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে মরণ নেশা ইয়াবা। এ প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী টেকনাফ সীমান্তে কড়াকড়ি করায় পাচারের পথ পরিবর্তন হয়েছে। এখন মিয়ানমারের ইয়াঙ্গুন কিংবা সিটুয়ে থেকে সাগর পথে বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে ইয়াবার বড় বড় চালান। ইয়াবার এখন রুট পরিবর্তিত হয়ে এটা সরাসরি চিটাগং এবং টু সাম এক্সটেন্ট এটা ঢাকা পর্যন্ত চলে যায় এবং অনেক ক্ষেত্রে আমরা খবর পাই যে এটা নাকি পটুয়াখালী, খুলনা, সাগর পথে এইসব জায়গায়ও চলে যাচ্ছে। স্থলভাগে আইন শৃঙ্খলা বাহিনী কড়াকড়ি আরোপ করলেও চিহ্নিত গডফাদাররা এখনো ধরা ছোঁয়ার বাইরে। ফলে তারা নিরাপদ রুট হিসেবে সাগর পথকে ব্যবহার করছে। সম্প্রতি সময়ে ইয়াবা পাচার বেড়ে গেছে। যারা গডফাদার, শীর্ষ ব্যবসায়ী, যারা এখানকার বাংলাদেশের এজেন্ট, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কোনো গ্রেপ্তার কিংবা তাদেরকে আটকাতে পারেনি। তারা কিন্তু সমুদ্র পথকে নিরাপদ হিসেবে ব্যবহার করছে। সাগর পথে ইয়াবা পাচারের বিষয়টি নজরে আসার পর কয়েক দফা র্যাবের অভিযানে ধরা পড়েছে বিপুল পরিমাণ ইয়াবা। আমাদের এই তৎপরতার বৃদ্ধির কারণেই হয়তো তারা এই জীবনের ঝুঁকি নিয়ে হলো গভীর সমুদ্রের মাঝখান দিয়ে তারা খুলনা, বরিশালের দিকে যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই এগুলো বন্ধ করে দিতে পারবে। অবশ্য বিজিবি কর্মকর্তা জানালেন, ইয়াবা পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ দরকার। টুকরো টুকরো ভাবে বা খণ্ড খণ্ড ভাবে কাজ করে এটা আসলে বন্ধ করা কখনোই সম্ভব না। এটাকে বন্ধ করতে গেলে আপনাকে সমন্বিত উদ্যোগ নিতে হবে, যেটা এখনো পর্যন্ত সেইভাবে নেওয়া হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে স্থল ও সাগর পথে র্যাব, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ড অভিযান চালিয়ে উদ্ধার করেছে প্রায় 1 কোটি ইয়াবা। সময় সংবাদ,
কক্সবাজার। দোল পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় শুরু হয়েছে 5 দিনব্যাপী বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণোৎসব। দেশে বিভিন্ন প্রান্ত থেকে সাঁইজির ভক্ত ও অনুসারীরা এসে জড়ো হয়েছেন মাজারে। সেখানে চলছে লালনের চিন্তা দর্শন নিয়ে আলোচনার পাশাপাশি লালন শাহের গান। কুষ্টিয়া থেকে এস.এম. রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। সব প্রস্তুতি শেষ। লালন অনুসারীর মতো অনেকেরই গন্তব্য এখন মাজার প্রাঙ্গণ। গুরুকে মনে ধারণ করে জাতি ভেদ ভুলে আলোচনা চলছে দেহতত্ত্ব আর আত্মার মুক্তি নিয়ে। ভক্তরা হৃদয়ে ধারণ করেছেন ফকির লালন শাহের আধ্যাত্মিকতা ও ভাববাদ। মানবতাবাদী ধর্মটা তাদের কাছে ভাব বিনিময়, ভাবের মধ্য দিয়ে এটা বিনিময় হয়। সাঁইজির ধামে কিন্তু আমাদের ভালো লাগে, তার আত্মার কামনাতে আমরা টানে চলে আসি। নড়ে চড়ে হাতের গোড়ে খুঁজলে জনম ভেরু মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না। এই আশা কি আমরা পাগলের সাধুর মাহফিলে আসি দেখেন। অন্যান্য বছরের তুলনায় এবছর আরো ব্যাপক পরিসরে আয়োজন করা হয়েছে লালন উৎসব। নিশ্চিত নিরাপত্তার জন্য আমরা এখানে লালন কমপ্লেক্স তথা লালন মেলার চত্বরেও আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি। অতীতের চাইতে এবারকার এই দোল উৎসব একটা স্মরণকালের ইতিহাস হবে। সন্ধ্যায় চাল জল গ্রহণের পর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। সময় সংবাদ, কুষ্টিয়া। বাংলার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রথম দফায় দেশব্যাপী 712টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ, ভোট সুষ্ঠু হয়েছে দাবি সিইসি। প্রহসনের নির্বাচন করে জনগণকে বোকা বানানোর চেষ্টা, অভিযোগ বিএনপির। পুনর্নির্বাচনের দাবি, দলের দুর্বলতা ঢাকতেই এসব অভিযোগ, জবাব আওয়ামী লীগের। কুড়িগ্রামে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ধর্মান্তরিত এক খ্রিস্টান মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা, কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। দেশে প্রথম জিকা ভাইরাসের রোগী শনাক্ত, দিনের বেলায় মশার কামড় থেকে থাকতে হবে সাবধান, আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। লোভের বলি দিবে না কাঁধে ঝুলি। এবং কুষ্টিয়ার ছেউড়িয়ায় 5 দিনব্যাপী লালন স্মরণ উৎসব শুরু। বাউলের চিন্তা দর্শন নিয়ে সাঁইজির মাজারে ভক্ত অনুসারীদের ভিড়। দর্শক, এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়াই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।